আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে 1.3.3 অপিনিয়ন ম্যাটার্সের এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। এই অ্যাক্টিভিটিতে মূলত তোমাদের আগের অ্যাক্টিভিটির কাজটাই করা হবে, সেটা হচ্ছে ফ্যাক্ট এবং অপিনিয়নকে চিনতে হবে। আমরা আগের অ্যাক্টিভিটিতে করেছিলাম অপিনিয়ন ফ্যাক্ট চেনার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স, মানে কি কি বৈশিষ্ট্য আলোকে তোমরা সেটা চিনতে পারবে। চলো আমরা দেখে নিই আমাদের এই অ্যাক্টিভিটির কাজ কিগুলো আছে। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটগুলো পড়ো, মানে পাঠগুলো পড়ো। এখানে দুইটা টেক্সট আছে আর টেক্সটগুলো অনেক বড়। আমি তোমাদের আজকে একটি টেক্সট করাবো এবং পরবর্তীতে আরেকটি করাবো। দেন তারপরে ডিসকাস ইন পেয়ার্স গ্রুপস টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইন দ্য টেক্সট। এবং পাঠগুলো থেকে তোমরা তথ্য এবং মতামত খুঁজে বের করো এবং দলে আলোচনা করো বা জোড়া আলোচনা করো। আফটারওয়ার্ডস তারপর রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজিস ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। এবং তারপর কি করবে তোমরা হচ্ছে স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশল, কোন কৌশলগুলো অবলম্বন করে ফ্যাক্টস এবং অপিনিয়ন লিখেছো সেটা এখানে বের করবে। ফাইনালি এক্সপ্রেস হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইয়োর থটস অ্যান্ড অপিনিয়ন্স অ্যাবাউট দ্য টপিকস। এবং ওই বিষয়ের উপরে কিভাবে লেখকের মতামত তোমার মতামতকে প্রভাবিত করে সেটা তুমি প্রকাশ করবে লেখার মাধ্যমে। সো এখানে মূল একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজিস মানে হচ্ছে আসলে কৌশল, কোন কোন কৌশল অবলম্বন করে তুমি চিনতে পেরেছো যেটা হচ্ছে ফ্যাক্টস অথবা এটা হচ্ছে অপিনিয়ন্স। এই বিষয়গুলো একটু খেয়াল করবে। আর আজকে যে টেক্সটটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব বা তোমাদের এই অ্যাক্টিভিটিতে আছে দুটো টেক্সট। এই টেক্সটে মূলত হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে, একজন বিখ্যাত আমেরিকান রাইটার। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তার একটা অ্যাকসেপ্টেন্স স্পিচ। অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে হচ্ছে একটা হচ্ছে গ্রহণযোগ্য বক্তব্য। বক্তব্য মানে হচ্ছে যে তাকে পুরস্কার দেওয়া হয়, তিনি তার পক্ষ থেকে একটা বক্তব্য দেন, কিন্তু তিনি যেতে না পেরে অন্য একজনকে দিয়েছিলেন। বিস্তারিত আছে টেক্সটে। আমি তোমাদের জন্য এমনি একটু এই জন্য বলছি যে টেক্সটটা হচ্ছে যেহেতু একজন রাইটারের, তার লেখাগুলো কিন্তু একটু অনেক মানে দার্শনিকের মতো, যেহেতু অনেক বড় মাপের রাইটার ছিলেন তিনি, তাই একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। এরপরেও আমি তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন বাংলা করে দেওয়ার চেষ্টা করব। যদি অসুবিধা হয় কয়েকবার দেখবে এবং এরপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবে। আমি তোমাদের বিষয়গুলো আরো ইজি করার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন ধরনের, কিভাবে ক্লাসটা নিলে তোমরা আরো সহজে বুঝতে পারো। আমার মূল টার্গেটই হচ্ছে তোমাদের এই পার্টগুলোকে একেবারে সহজ করে দেওয়া, যাতে বিষয়গুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যায়। চলো আমরা দেখে নিই তাহলে টেক্সট 1-এ কি আছে। The 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway, 1899-1961, for his mastery of the art of narrative demonstrated in The Old Man and the Sea, and for the influence that he has exerted on contemporary style. বলছে যে 1954 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আর্নেস্ট হেমিংওয়েকে। এখানে জন্মসাল, এটা মৃত্যুসাল। তার দক্ষতা দেখানোর জন্য বর্ণনার ক্ষেত্রে, এবং দ্য ওল্ড ম্যান এবং সি প্রদর্শিত হয়েছিল সেই সময়ে সমসাময়িক কালে যে স্টাইল বা রীতি ছিল তিনি এটা প্রদর্শন করেছিলেন। প্রথমে তোমাদের বলেছি যেহেতু সাহিত্যের ভাষা একটু বুঝে নিতে হবে, আমি তোমাদের ওয়ার্ড মিনিং গুলো বলে দিচ্ছি। লিটারেচার মানে সাহিত্যে, অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত করা হয়েছিল, মাস্টারি মানে হচ্ছে দক্ষতা, ন্যারেটিভ বর্ণনামূলক, ডেমনস্ট্রেটেড প্রদর্শন করেছিলেন। আর এটা হচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। সম্ভব হলে তোমরা পড়ে নেবে, খুব মজার। অ্যান্ড ফর ইনফ্লুয়েন্স, আর তার প্রভাব কি ছিল? এক্সার্টেড মানে তিনি দেখিয়েছিলেন বা প্রদর্শন করেছিলেন। কন্টেম্পোরারি স্টাইল মানে সমসাময়িক রীতি। আনউইলিংলি ট্রাভেল টু স্কটহোম, তিনি স্কটহোমে ভ্রমণ করতে অনিচ্ছুক ছিলেন। আনউইলিং অনিচ্ছুক, স্কটহোমে। আফটার টু নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্র্যাশেস, যেহেতু পাশাপাশি দুইটা বড় ধরনের বিমান দুর্ঘটনা হয়েছিল। নিয়ারলি মানে খুব কাছাকাছি দুইবার,
ফ্যাটাল মানে গুরুত্বপূর্ণ, প্লেন ক্র্যাশেস মানে বিমান দুর্ঘটনা। হেমিংওয়ে asked জন সি ক্যাবট, হেমিংওয়ে জন সি ক্যাবটকে বলেছিলেন, দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর টু সুইডেন অ্যাট দ্য টাইম, আমেরিকার অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত তখন তিনি সুইডেনে ছিলেন, সুইডেন অ্যাট দ্য টাইম, টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তিনি তার এই গ্রহণযোগ্য বক্তব্যটি পড়তে বলেছিলেন। অ্যাকসেপ্টেন্স স্পিচ মানে তোমাদের আমি প্রথমে বলে নিয়েছিলাম, গ্রহণযোগ্য বক্তব্য মানে যিনি পুরস্কারের জন্য মনোনীত হয় তার পক্ষ থেকে একটা বক্তব্য দেওয়া হয়। যেহেতু তিনি যেতে পারেননি স্কটহোমে, এই কারণে তিনি অ্যাম্বাসেডরকে একটা স্পিচ পাঠিয়েছিলেন, বক্তব্য পাঠিয়েছিলেন পড়ে শোনানোর জন্য। This acceptance speech is considered one of the best ever. আর এই গ্রহণযোগ্য স্পিচটি এখনো পর্যন্ত সবচেয়ে ভালো বলে বিবেচনা করা হয়ে থাকে। Considered. This is what he wrote. এই হচ্ছে যা তিনি লিখেছিলেন। এখন তার ভাষাটা দেখব আমরা। তিনি যেহেতু সাহিত্যিক ছিলেন, ভাষাটা কিন্তু একটু জটিল। তারপরে ওয়ার্ড মিনিং বাংলা সবটাই করে দিচ্ছে, তোমরা একটু বারবার দেখে নেবে। হ্যাভিং no facility for speech making, বলছে যে বক্তৃতার জন্য কোনো সুবিধা নেই। হ্যাভিং নো মানে নেই, ফ্যাসিলিটি মানে সুবিধা, স্পিচ মেকিং মানে হচ্ছে বক্তৃতা, বক্তৃতার জন্য কোনো সুবিধা নেই। অ্যান্ড নো কমান্ড অফ অরাটরি, বাগ্মিতার জন্য কোনো আদেশ নেই। কমান্ড মানে আদেশ, অরাটরি মানে হচ্ছে বাগ্মিতা। নর অ্যানি ডমিনেশন অফ রেথরিক, এবং অলঙ্কার শাস্ত্রের জন্য কোনো অভিব্যক্তি নেই। এখানে হচ্ছে ডমিনেশন মানে অভিব্যক্তি, আর রেথরিক মানে হচ্ছে অলঙ্কার শাস্ত্র। I wish to thank the administrators of the generosity of Alfred Nobel for this prize. আমি এই পুরস্কারের জন্য আলফ্রেড নোবেলের উদারতার জন্য অ্যাডমিনিস্ট্রেটরস মানে প্রশাসকদের ধন্যবাদ জানাই। জেনারোসিটি উদারতা বা মহানুভবতা। No writer who knows the great writers who did not receive the prize can accept it other than with humility. হচ্ছে যে রাইটারগুলো বা যে লেখকরা পুরস্কার পাননি, অন্য লেখকরা নম্রতা ছাড়া পুরস্কার গ্রহণ করতে পারেন না। যেহেতু লেখকের ভাষা একটু জড়ানো মনে হচ্ছে, হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা। দ্য গ্রেট রাইটার্স মানে মহৎ লেখকরা। অ্যাকসেপ্ট গ্রহণ করতে, রিসিভ পারেন না, ডিড নট আছে অতীতকালের কথা। দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিস রাইটার্স, কোনো প্রয়োজন নেই ওই সমস্ত লেখকদের তালিকা করার। এভরিওয়ান হিয়ার মে মেক হিজ own list according to his knowledge and his conscience. প্রত্যেকে এখানে আছেন এবং তাদের বিবেক জ্ঞান অনুযায়ী তারা নিজেদের মধ্যে লিস্টকৃত আছেন। সেই কথাটার মানে হচ্ছে তারা নিজেদের মধ্যে জানেন যে আমি কেমন কোন লিস্টে আছি। মেক হিজ লিস্ট অ্যাকর্ডিং টু মানে অনুসারে, কনসিয়েন্স মানে হচ্ছে বিবেক। It would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart. এটি আমার জন্য অসম্ভব আমার দেশের একজন রাষ্ট্রদূতকে বলা যে আমার হৃদয়ে কি আছে সবকিছুই লিখে দিয়েছে তিনি পড়ে শোনাবেন বা পড়বেন। It would be impossible মানে এটা প্রায় অসম্ভব। অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত, টু রিড আ স্পিচ একটি বক্তব্যকে পড়তে বলা, যা আমি লিখেছি আমার মনে যা আছে, হার্ট। Things may not be immediately discernible in what a man writes. বলছে ওই সময় একজন ব্যক্তি যা লিখেন সেটি খুব তাড়াতাড়ি স্পষ্ট হয় না। ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে, ডিসার্নেবল মানে হচ্ছে স্পষ্ট। যেহেতু এখানে মে নট আছে এজন্য বলছে ওই সময় স্পষ্ট হয় না যখন একজন মানুষ কোনো কিছু লেখেন। And in this sometimes he is fortunate, এবং বলছে এই সময় তার ভাগ্যটা যদি ভালো হয়, ফরচুনেট মানে ভাগ্য, but eventually তো অবশেষে,
they are quite clear, এটা স্পষ্টত হয় যে, and by this, এবং ওইগুলো, and the degree of alchemy that he possesses, he will endure or be forgotten. এবং তিনি যে রসায়নের ডিগ্রিটা নিয়েছেন, সেটা অধিকার করেছেন, সেটা অনেক সময় কি হয়, endure, সহ্য করতে হয় অথবা ভুলে যেতে হয়। ডিগ্রি উপাধি, possesses মানে অধিকারে থাকা, endure মানে হচ্ছে সহ্য করা, forgotten মানে ভুলে যাওয়া। দার্শনিকের মতো কথাগুলো মনে হচ্ছে তোমাদের, যেহেতু রাইটারের ভাষা। রাইটিং at its best is a lonely life, একাকিত্ব জীবনে লেখা হচ্ছে সবচেয়ে ভালো। lonely life মানে একাকিত্ব জীবন। Organizations for writers palliate the writer's loneliness, but I doubt if they improve his writing. বলছে সংস্থাগুলো লেখকদের এই একাকিত্বকে উপশম করতে চেয়েছে, কিন্তু আমি সন্দেহ করি যে তাদের লেখার ক্ষেত্রে কোনো উন্নতি আছে কিনা। অর্গানাইজেশনস মানে সংস্থাগুলো, প্যালিয়েট মানে হচ্ছে উপশম করা, রাইটার্স লনলিনেস মানে লেখকের একাকিত্ব, ডাউট সন্দেহ করা, হিজ রাইটিং মানে তার লেখনীতে। He grows in public stature as he shares his loneliness, and often his work deteriorates. বলছে প্রায়ই তার কাজের অবনতি ঘটে, সে তার একাকিত্ব ঘুচানোর জন্য, দূর করার জন্য মানুষের বা জনগণের মর্যাদা বৃদ্ধি করে যখন, তখন তার কাজের অবনতি ঘটে। হি গ্রোজ মানে বৃদ্ধি করা, পাবলিক স্টেচার মানে হচ্ছে জনগণের মর্যাদা, স্টেচার মানে মর্যাদা, শেয়ারস হিজ লনলিনেস, এটার একটা অর্থ হচ্ছে একাকিত্ব দূর করা, ডেটোরিয়েটস মানে হচ্ছে অবনতি। For he does his work alone, তিনি একাই তার কাজ করেন, and if he is a good enough writer, তিনি যদি খুব ভালো একজন লেখক হয়ে থাকেন, he must face eternity or the lack of it each day, প্রতিদিন এটার অভাব অথবা অনন্তকাল তিনি এটা মুখোমুখি হবেন অবশ্যই। ইটার্নিটি মানে হচ্ছে অনন্তকাল। For a true writer, একজন সত্যিকারের লেখকের জন্য, each book should be a new beginning, প্রত্যেকটা বই হচ্ছে নতুন করে শুরু করা উচিত। Where he tries again for something that is beyond attainment, তিনি যেটা চেষ্টা করে যাচ্ছেন বারবার, এই অর্জনটার পিছনে কোনো কিছু আছে। বিগিনিং মানে শুরু করা, again for something কোনো কিছুর জন্য আবার চেষ্টা করা, beyond পেছনে, attainment অর্জন। He should always try for something that has never been done or that others have tried and failed. He should always try, তিনি সর্বদা কোনো কিছুর জন্য চেষ্টা করা যাওয়া উচিত তার, যেটা তিনি ever never been done, তিনি কখনোই করেননি, that others have tried and failed, যা অন্যরা চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। এই লাইনের মর্ম অর্থটা তোমাদের বাস্তব জীবনে অলস টাইম কাজে লাগানো উচিত, যেটা বলা হচ্ছে যে তার উচিত সবসময় চেষ্টা করা কোনো কিছু করার জন্য যেটা কখনোই অন্যরা করতে পারেনি বা অন্যরা করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে। তাই তোমাদেরকেও কোনো কিছুর পিছনে লেগে থাকতে হবে, নীতিগতভাবে তুমি কোনো কিছুর কাছে লেগে থাকো, কাজ করে যাও, দেখবে তুমি অবশ্যই সেটা পারবে। আর এই কাজটা কিন্তু রাইটাররা করে থাকেন। দেন সামটাইমস, তারপর কিছু সময়, উইথ গ্রেট লাক, ভাগ্য প্রসন্ন হলে বা ভাগ্য ভালো হলে, হি উইল সাকসিড, তিনি সাকসেসফুল বা সফল হবে। সাকসিড মানে সফল। হাউ সিম্পল দ্য রাইটিং of literature would be if it were only necessary to write in another way what has been well written. ভালো লেখাগুলো যদি অন্যভাবে লেখা হতো, তাহলে সাহিত্যের লেখাটা কতই না সিম্পল হতো। একেবারে দার্শনিকত্বর কথা। হাউ সিম্পল, কত সিম্পল হতো। নেসেসারি মানে প্রয়োজনীয় লেখাটুকু, অ্যানাদার ওয়ে মানে অন্য উপায়ে,
যদি ভালো লেখাগুলো লেখা হতো। It is because we have had such great writers in the past. সেটার কারণ হচ্ছে আমাদের পূর্বে অনেক অতীতে খুব ভালো বা মহৎ লেখক ছিলেন। That writer is driven far out past where he can go. তিনি অতীতে অনেক দূর গিয়েছেন বা নিয়ে গিয়েছেন, চালিত করেছেন, ড্রাইভেন নিয়ে যাওয়া, out to where no one can help him, এবং সেখানে তাকে কেউ সাহায্য করেননি। I have spoken too long for a writer. লেখক হিসেবে আমি অনেক লম্বা কথা বলেছি। Too long মানে অনেক লম্বা। A writer should what he has to say and not speak it. হচ্ছে যে একজন রাইটারের উচিত লেখা, তিনি কি বলছেন, কিন্তু কথা বলা না। Again, I thank you. সে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এটা ছিল তোমাদের টেক্সট। প্রথমে তোমাদের বলেছিলাম যে যেহেতু সাহিত্যের ভাষা একটু বুঝতে অসুবিধা হবে, এরপরেও আমি তার শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সব কয়টা অর্থের বাংলা করে দিয়ে, লাইনের বাংলা করে দিয়ে তোমাদের বোঝানো। এখানে তোমাদের নির্দিষ্ট কিছু কাজ আছে, আমরা দেখে নেব। এটা অ্যান্সারটাও আমি করে দিয়েছি, নেক্সটটা দেখাবো। ইউ ক্যান লিস্ট ইউর রেসপন্সেস ইন দ্য ফলোইং গ্রিড। 7 নিচে সারণীতে তোমার মতামত সাজাও। 1 is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এখন দেখো আমাদের এখানে টেক্সট ছিল দুটো, আমি তোমাদের একটি পড়ে দিয়েছি আজকে। নেক্সট ক্লাসে আমি 2 নাম্বার টেক্সট নিয়ে আলোচনা করব। সো আজকের টেক্সট থেকে আমরা 2 এবং 3 নাম্বারের এই বক্স বা গ্রিডটা সম্পন্ন করব, আর নেক্সটের থেকে 3, 4, 5, 6 করব। এখন এখানে সাজানো অ্যান্সারটা তোমাদের আমি বুঝিয়ে দিই, তাহলে তোমরা একাই করতে পারো। ফ্যাক্ট তোমরা শুরু থেকে জেনে আসতো। অপিনিয়ন ম্যাটার্স এর ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়নস হচ্ছে প্রধান। ফ্যাক্ট মানে হচ্ছে মূল বিষয়বস্তু যেটা প্রমাণিত। আগের ভিডিও তোমরা দেখেছো ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো কিভাবে ফ্যাক্ট চিনতে হয় এবং অপিনিয়ন চিনতে হয়। এখানে খুব সহজে এই দুটো বিষয় মাথায় রাখলে তোমরা পেরে যাবে। যারা আগেরটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। The strategies you have used to separate facts and opinions. এখানে বলছে যে কোন কৌশলগুলো তুমি ব্যবহার করেছো তথ্য এবং মতামতকে আলাদা করার জন্য। সেপারেট মানে আলাদা করা, স্ট্র্যাটেজিস মানে কৌশল। প্রথমে তোমাদের নির্দেশনায় বলেছিলাম। নেক্সট ঘরটা বলছে হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইউর ফিলিংস, ওপিনিয়ন্স, থটস এক্সেট্রা। সে কিভাবে লেখকের মতামত তোমার মতামতকে প্রভাবিত করেছে বা তোমার চিন্তাকে প্রভাবিত করেছে, এটা বল। সো ফার্স্ট ফ্যাক্ট এখানে করে দিয়েছে, এটা হচ্ছে যে the 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway. তার জন্মসাল মৃত্যুসাল দিয়ে দিয়েছে। এটা তো ফ্যাক্ট, তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে ফ্যাক্ট মানেই হচ্ছে কিন্তু প্রমাণিত বিষয়বস্তু। সো এটা ফ্যাক্টের ঘরে দিয়েছে। আমরা 2 নাম্বারটা দেখব। অপিনিয়নটা কি? Organizations for writers palliate the writer's loneliness, but I doubt if they improve his writings. বলছে সংস্থাগুলো কি করেছিল? লেখকদের এই একাকিত্বকে উপশম করার চেষ্টা করেছিল, কিন্তু আমি এতে সন্দেহ প্রকাশ করি যে তাদের লেখার কোনো উন্নতি হয়েছে কিনা। যেহেতু এখানে আই ডাউট আছে, আমরা দেখেছিলাম আগের ভিডিওতে, আমাদের আগের ক্লাসে, যে অপিনিয়নকে চিনতে হলে এখানে পার্সনের অপিনিয়ন থাকবে। সো আই ডাউট, এখানে লেখক কিন্তু সন্দেহ প্রকাশ করছে। সো এই আই ডাউটটার জন্যই এটা কিন্তু অপিনিয়ন হয়েছে। এন্ড কিভাবে তুমি এটা অপিনিয়ন চিনতে পেরেছো, এই ঘরটা হচ্ছে সেই। দ্য রাইটার ইউজড, লেখক ব্যবহার করেছেন, আই ডাউট, আমি সন্দেহ করি, হুইচ মিনস, যার অর্থ দ্য রাইটার হ্যাজ শেয়ারড হিজ ওন অপিনিয়ন। এর মানে হচ্ছে যে এটা লেখকের একান্ত কিন্তু ব্যক্তিগত মতামত, অন্যের ক্ষেত্রে আলাদাও হতে পারে। এই আই ডাউট দেখে তুমি এখানে চিনতে পেরেছো যে এটা একটি অপিনিয়ন, এর জন্য এখানে এটা লিখেছো। এখন এটা কিভাবে তোমাকে হেল্প করেছে? দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্সড মাই থটস। বলছে লেখকের অপিনিয়ন আমার মতামতকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। এই একটা বিষয় আমরা বারবার দিয়েছি, শুধু এই পজিটিভের ক্ষেত্রে আর একটা শব্দ ব্যবহার করেছি। এভাবে আমরা অ্যান্সারটা সাজিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে প্রথমের ঘরে তোমরা কি দিবে? প্রথমের ঘরে দিবে হচ্ছে ফ্যাক্ট, নেক্সটে তোমরা দিবে অপিনিয়ন। অপিনিয়ন মানে তো জানোই, শুরু থেকে এই ক্লাসটাই করা হচ্ছে। এরপরে অপিনিয়ন কিভাবে চিনতে পেরেছো সেটা দেবে। নেক্সট দেবে তুমি কিভাবে প্রভাবিত হয়েছো।
চলো আমরা টেক্সট 1 এর অ্যান্সার শিটটা এক নজরে দেখে নেই। ক্লাস 9 অপিনিয়ন ম্যাটার্স অ্যাক্টিভিটি 1.3.3 এটা হচ্ছে ফার্স্ট যেটা করে দেওয়া ছিল সেটা আমি এখানে তুলে দিয়েছি। নেক্সটে আমরা দেখি 2 নাম্বারটা কি আছে। এখানে হচ্ছে নাম্বারিংটা মিস্টেক হয়েছে, এখানে 2 নাম্বার হবে। আর 2 নাম্বার ফ্যাক্টটা কি ছিল দেখো, আমি যেভাবে দিয়েছি তোমরা অন্যটাও দিতে পারবে, কিন্তু শুধু বুঝতে হবে যে ফ্যাক্টটা কি। ফ্যাক্ট মানে হচ্ছে মূল বিষয়বস্তু যেটা স্পষ্ট উল্লেখ আছে বা সেটা প্রমাণিত। আনউইলিং টু ট্রাভেল টু স্কট হোম, যে স্কট হোমে ভ্রমণ করতে অনিচ্ছুক ছিলেন। আফটার 2 নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্র্যাশেস, যেহেতু পরপর দুটো বিমানের ক্র্যাশ হয়েছিল মানে দুর্ঘটনা ঘটেছিল। হেমিংওয়ে আস্কড জন সি ক্যাবট, হেমিংওয়ে জন সি ক্যাবটকে জিজ্ঞেস করেছিলেন বা বলেছিলেন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর টু সুইডেন অ্যাট দ্য টাইম টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তিনি তার গ্রহণযোগ্য বক্তব্যটি পড়ার কথা বলেছিলেন। এটা তোমাদের আমি প্যাসেজটা পড়িয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হুবহু সেখানে আছে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। এখন অপিনিয়ন কি? It would be impossible for me to ask the ambassador of my country to read a speech in which a writer said all of the things which are in his heart. বলছে একজন লেখকের মনে যা কিছু আছে সেটা আমার দেশের রাষ্ট্রদূতকে পড়তে বলাটা আসলে কিন্তু অসম্ভব। সো এটা কার? দেখো ফর মি, ফর মি মানে কি? আমার জন্য। সো এটা কিন্তু ব্যক্তির মতামত, শুধু লেখকের মতামত, সো এই কারণে কিন্তু এটা অপিনিয়ন হয়েছে। সো অপিনিয়নটা আমি এখানে কিভাবে চিনতে পেরেছি দিয়েছি, দ্য রাইটার ইউজড ফর মি, এই যে এখানে ফর মি ব্যবহার করেছে, আমি এখানে রেড করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে। দ্য রাইটার ইউজড ফর মি হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ারড হিজ ওন অপিনিয়ন। অ্যাকচুয়ালি ফর মি ব্যবহার করার কারণে কিন্তু এটা রাইটারের নিজস্ব ব্যক্তিগত মতামত। আর এটা দেখে আমি এই কৌশলটা দেখে বুঝতে পেরেছি যে এটা হচ্ছে অপিনিয়ন হবে। স্ট্র্যাটেজি মানেই হচ্ছে আসলে কৌশল, কোন কৌশল অবলম্বন করে তুমি ধরতে পারলা যেটা অপিনিয়ন, এটা হচ্ছে মূল বিষয় এখানে বুঝিয়ে দেওয়া। আর এটা তোমরা এই একইভাবে দিলেই হবে। পজিটিভের কাছে আমি শিওরলি শব্দটা ব্যবহার করেছি যে নিশ্চিতভাবে আমি রাইটারের অপিনিয়ন দ্বারা আমার অপিনিয়ন কিন্তু বা চিন্তাধারা প্রভাবিত হয়েছে। সো আমরা 3 নাম্বারটা দেখে নেই। এখানে নাম্বার মিস্টেক করেছি আমি, সরি টু সে দ্যাট। For this mastery of the art of narrative demonstrated in The Old Man and the Sea, and for the influence that he has exerted on contemporary style. আমরা এটাও দেখে এসেছি প্যাসেজে স্পষ্ট ছিল যে তার মাস্টারি দক্ষতার জন্য বর্ণনামূলক কৌশলে তিনি প্রদর্শন করেছিলেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি এই উপন্যাসে, আর যে কারণে তিনি তাকে কিন্তু নোবেলের জন্য মনোনীত করা হয়েছিল প্রাইজের জন্য। সো এটা হচ্ছে ফ্যাক্ট। এখন অপিনিয়নসটা আমরা কি দেখে চিনবো? দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার। বলছে এই যে অ্যাকসেপ্টেন্স স্পিচটা তিনি দিয়েছিলেন, এই স্পিচটা হচ্ছে এযাবৎকালের মধ্যে সবচেয়ে সেরা হিসেবে বিবেচনা করা হয়। সো ওয়ান অফ দ্য বেস্ট, এখানে ওয়ান অফ দ্য বেস্ট দেখে আমি বুঝেছি যে এটা একটি অপিনিয়ন, কারণ অপিনিয়ন পার্সন টু পার্সন ভ্যারি করে। এটা অনেকগুলো আছে, তার ভিতরে অন্যতম। সো দ্য রাইটার ইউজড ওয়ান অফ দ্য বেস্ট হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ারড হিজ ওন অপিনিয়ন। আমি বুঝেছি যে এই কথাটার মাধ্যমে লেখক তার নিজস্ব ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরেছেন। এখন আমি কিভাবে প্রভাবিত হয়েছি? দ্য রাইটার্স অপিনিয়নস হ্যাজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড মাই থটস, এখানে পজিটিভ ছিল, আমি স্ট্রংলি দিয়েছি, মানে রাইটারের অপিনিয়ন দ্বারা আমি শক্তিশালীভাবে, খুব কঠিনভাবে, মানে শক্তভাবে আমিও প্রভাবিত হয়েছি। মূলত তোমাদের ফ্যাক্ট লিখতে হবে এবং অপিনিয়নটা লিখে তোমাদের ধরতে হবে যে কিভাবে তুমি বুঝলে এটা অপিনিয়ন। আর এই ক্লাসটা ভালো করতে হলে আগের ভিডিওটি তোমাদের জন্য 100%, কারণ সেটাতে স্পষ্ট দেওয়া ছিল কয়েকটা অপিনিয়ন যে কিভাবে চিনবো, ক্যারেক্টার্স দেওয়া ছিল, অপিনিয়নসের ক্যারেক্টার্স এবং হচ্ছে তোমাদের ফ্যাক্টস এর ক্যারেক্টার্স। সো আমাদের আজকে টেক্সট 1 নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। নেক্সট ক্লাসে আমি টেক্সট 2 নিয়ে আলোচনা করব, সঙ্গেই থাকবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।